আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে ইউপি সংবাদ শিরোনাম। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু, জুম্মার নামাজে শরীক লাখো মুসল্লি, প্রথম পর্বের আখেরি মোনাজাত কাল। জার্মানিতে নিরাপত্তা সম্মেলন শুরু, সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতে ডব্লিউএইচওকে আরও সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী। একাত্তরের ভূমিকার জন্য জামাত নেতাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য মেজর হাফিজ ও এমাজউদ্দিন আহমেদের। সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ট্রাইব্যুনালে মামলা, নির্বাচন কমিশন মোকাবেলা করবে বললেন ওবায়দুল কাদের। এবং অগ্নিকাণ্ডের পরদিনই সোহরাওয়ার্দী হাসপাতালে সীমিত আকারে স্বাস্থ্যসেবা চালু, শর্ট সার্কিট থেকে আগুন লাগে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবারে বিস্তারিত। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়েছেন ইজতেমা ময়দানে। এতে জুম্মার নামাজে শরীক হন লাখো মুসল্লি। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বাদ ফজর তাবলিগ জামাতের পাকিস্তানের মুরব্বী মাওলানা জিয়াউল হকের আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ৫৪তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। দেশের নানা প্রান্ত থেকে শুক্রবারও টঙ্গীতে এসেছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। মুরব্বীদের কাছে কথা শুনি, সেই মোতাবেক কোরআন হাদিসটা আমরা আমল করার চেষ্টা করি। কিভাবে ইসলামকে আমরা আরেকটু সামনে নিয়ে যেতে পারি, কোরআন হাদিসের মোতাবেক যাতে মানুষ চলতে পারে, এটার জন্য চেষ্টা। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুম্মার জামাত। ইজতেমায় শরীক না হলেও এ জামাতে নামাজ আদায় করতে আসেন রাজধানী সহ আশেপাশের হাজার হাজার মুসল্লি। এত মুসল্লি মানুষ আছে, সবার কারণ না কারণ আল্লাহ কবুল করবে। আমাদের জন্য এটা অনেক তৃপ্তিদায়ক একটা বিষয়। তাবলিগ জামাতের মতবিরোধের মধ্যে দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইজতেমা। এ নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মুসল্লিদের মধ্যেও। আল মুসলিম ও আখাল মুসলিম, এক মুসলমানের উপর মুসলমানের ভাই। দিনের সাথে যেহেতু আমরা আছি, তো আমাদের ভিতরে মতবিরোধের কোনো প্রশ্নই ওঠে না। এদিকে সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। 15 সাকসেসফুল হয়েছি, এখান থেকে মোনাজাত করবো, আল্লাহ বাকি যেটুক আছে উভয়ের মধ্যে মনোমালিন্য দূর করে দাও। দেশের ৬৪ জেলা ছাড়াও বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে তাবলিগ জামাতের অনুসারী মুসল্লিরা যোগ দিয়েছেন প্রথম পর্বের ইজতেমায়। মুসল্লিদের চিকিৎসা সেবার পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। রোববার থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের মধ্যে মতবিরোধ তৈরি হওয়ায় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত হিসেবে স্বীকৃত বিশ্ব ইজতেমা হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমনকি এ নিয়ে শরণাপন্ন হতে হয় উচ্চ আদালতেরও। সরকারের মধ্যস্থতায় দুই পক্ষের সমঝোতায় শেষ পর্যন্ত টানা ৪ দিনে দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইজতেমা। তবে আগামীতে শান্তির ধর্ম ইসলাম প্রচারে সবাই দ্বন্দ্ব সংঘাত ভুলে একত্রে ইজতেমায় মিলিত হবেন, এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী, গাজীপুর। জার্মানির মিউনিখে শুরু হয়েছে ৩ দিনের নিরাপত্তা সম্মেলন। হোটেল বায়ারিশার হফে আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সারা বিশ্বের ৪.৫ শতাধিক নীতি নির্ধারক যোগ দিয়েছেন। সম্মেলনে বিশ্ব নিরাপত্তার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা হবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববাসীর সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডব্লিউএইচওকে আরও সম্পৃক্ত হওয়ার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিকে ৫৫তম নিরাপত্তা সম্মেলন হেলথ ইন ক্রাইসিস ডব্লিউএইচও কেয়ার্স বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, তার সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণে যে পরিকল্পনা নিয়েছে তাতে ১ বছরের কম বয়সী শিশু ও ৬৫ বছরের অধিক বয়সের লোকদের জন্য বিনা খরচে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্য ৩ ও অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সমন্বয় ও সহযোগিতার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ইবোলা
কলেরা ও যক্ষ্মার মতো সংক্রামক রোগ যেভাবে দেখা দিচ্ছে, তাতে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবর্তন প্রয়োজন। Predictable financing for the health security initiatives is developing countries and LDCs is an urgent need. I would like to commend the WHO activities in emergency areas like for displaced Myanmar nationals in Bangladesh. সীমাহীন দুর্নীতি আর অপশাসনের কারণে জনগণ বিএনপি জামাতের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি গত সংসদ নির্বাচনে অংশ নিলেও সব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজজামান সজীব। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম বিদেশ সফর। এ সফরের প্রথম দিকেই জার্মানির মিউনিকে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিল। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নে প্রবাসীরা অবদান রাখছে, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। যে এলাকায় আপনারা ওই নৌকার পক্ষে কাজ করেছেন, আমরা দেখেছি যে প্রত্যেকের মাঝে এটা ছিল যে আওয়ামী লীগ আসলেই দেশে উন্নতি হবে, আর এই উন্নয়নের ছোঁয়াটা জনগণের কাছে পৌঁছাবে, কারণ পকেটে ঢুকবে না, উন্নয়নের ছোঁয়া একবার গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাবে। প্রধানমন্ত্রী আরো বলেন, এবারে নির্বাচনে প্রত্যেকটা দলই অংশ নিয়েছিল, তবে বিএনপি তাদের অতীত কর্মকাণ্ডের কারণে বেশি আসনে জয় পায়নি বলেও মন্তব্য করেন তিনি। তারা ক্ষমতায় থাকতে যে দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, 10টা অস্ত্র মামলায় সাজা পেয়েছে, এতিমের অর্থের সাথে সাজা পেয়েছে, জনগণ তার থেকে সরে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে একেবারে কমতে কমতে তলানিতে যে ঠেকেছে। মানুষ লুট করে, যারা লুটপাট করে তাদের ভোট দেবে না, দেয়নি। এখানে আর কিছু করা না। জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনের বহু আগে থেকে অনেক গোয়েন্দা সংস্থা অনেক রিপোর্ট দিচ্ছিল আপনার যায় নির্বাচনের ফলাফল কি হতে পারে। এই রিপোর্ট তারা জানতে পেরেছে এবং জানতে পেরেছে যে তারা জনগণের কোনো ভোট পাবে না। তারা যে পরাজিত হবে সেটা বুঝেই তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ কিভাবে করা যায় সেই অপচেষ্টাই করেছে, নির্বাচনে জয়ের কোনো চেষ্টা করেনি। মিউনিকের সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজজামান সজীব, এটিএন বাংলা। ৭১-এর ভূমিকার জন্য জামাত নেতাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। বিএনপির সঙ্গ ছাড়ার জামায়াতের অঘোষিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। আবু দারদা জুবায়েরের রিপোর্ট। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে জামাত ইসলামী। কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে দলটি এখন বিএনপির সাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। জামাতের এ ধরনের সিদ্ধান্তকে কৌশল বলে মনে করেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। আর বিএনপি সমর্থক বুদ্ধিজীবীদের সংগঠন শতনাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ স্মরণ করেন, খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনও ছিল জামাতের কৌশল। ওই 4 দলীয় জোট যখন তৈরি হয় তখন জামাত আসতো বিএনপির সাথে, কিন্তু তার আগে 1994-95 সালের দিকে আওয়ামী লীগের সাথে বিএনপির বিরুদ্ধে জামাত সংগ্রাম করছে না। 173 দিনের হরতাল আওয়ামী লীগ যেমন অংশগ্রহণ করেছে তেমনি জামাত। বিএনপির সঙ্গ ছাড়লে তাদের তৃণমূল পর্যায়ের লোকেরা আওয়ামী লীগে যোগ দিতে পারবে এবং নেতারাও এই পালিয়ে বাঁচার থেকে কিছুটা রক্ষা পাবেন। আমার ধারণা আত্মরক্ষার্থেই তারা এই ধরনের কৌশলে যেতে পারে। জামাত বিএনপি জোট থেকে চলে গেলে বিএনপির কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন তারা। বিএনপির কোনো লাভ হয়নি তাদের সাথে থেকে। জামাত যদি চলে যায় সেটি তাদের ব্যাপার, বিএনপি তাদেরকে তাড়াতে যাবে না। মন্ত্রিত্ব পেয়েছে, দলকে সংগঠিত করেছে, মুক্তিযোদ্ধা দল বিএনপি তাদের সাথে থাকায় তাদের তো নিশ্চয়ই সুবিধা হয়েছে। এর ফলে জামাতের অস্তিত্ব নেই, সরে যাওয়ার সিদ্ধান্ত, এটাকে আমি অভিনন্দন জানাই। মহান মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। ৭১ সালে পাকিস্তানিকে সমর্থন দেওয়াই তো একটা অপরাধ ছিল সে সময়। এই লিগেসি বা এই দায়ভার
বর্তমান জামাত নেতাদের গ্রহণ করা উচিত হয়নি। স্বীকার করেন যে ব্যাপারটা ভুল হয়েছিল। এদিকে জামাতের নায়েবে আমির মিয়া গোলাম পারওয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। আবু দরদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ট্রাইব্যুনালে মামলা নির্বাচন কমিশন মোকাবেলা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত আছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এটা তো অস্বাভাবিক বা নতুন কিছু বিষয় নয়। পরাজিত ব্যক্তি তিনি এখন তার এটা একটা অবলম্বন, আইনের কাছে আশ্রয় নেওয়া। আইনের আশ্রয় নিয়েছে, অসুবিধাটি কি? এটা আদালত খতিয়ে দেখবে আর নির্বাচন কমিশন জবাব দেবে, না আমাদের কোনো বিষয় নেই। আমেজহীনভাবে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের প্রচারণা। আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামী কেবল রুটিন মাফিক প্রচারণা চালাচ্ছেন। অন্য প্রার্থীরা বলছেন উপনির্বাচন নিয়ে আগ্রহ নেই ভোটারদের। তবে ক্ষমতাসীন দলের নিজেদের প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। সংসদীয় এলাকা অনুযায়ী মতবিনিময় সভা ও সমাবেশের মধ্য দিয়ে মূলত প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। সমাবেশকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় কিছুটা নির্বাচনী আমেজ তৈরি হয়। এরকম রুটিন মাফিক কাজ ছাড়া নগরীতে নির্বাচনী প্রচারণা খুব একটা চোখে পড়ার মতো নয়। যে দিন কিন্তু আরো বাকি আছে এবং আস্তে আস্তে কিন্তু হাইপটা কিন্তু উঠছে এবং অবশ্যই হাইপগুলো উঠবে। আর এলাকাটা তো অনেক বড় তো। তবে প্রচারণায় আতিকুল ইসলামের ধারে কাছেও নেই অন্য 5 প্রার্থী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনেকটা কর্মী সমর্থক শূন্য অবস্থায় একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আমাদের মধ্যে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন, তারা যে কারণেই হোক তারা কেন আসেনি এবার সেটা নগরবাসী জানে। সারাদিনই মাঠে নামেননি জাতীয় পার্টির শাফিন আহমেদ। অন্যরাও নামে মাত্রই ছিলেন প্রচারে। মানুষের মধ্যে কোনো আগ্রহ নাই আর কি, অনেকে বুঝতেইছে না যে কিসের নির্বাচন এটা। তবে ওয়ার্ডগুলোতে পুরোপুরি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায়। বেশিরভাগ ওয়ার্ডেই বিএনপির প্রার্থী না থাকায় লড়াই করছেন ক্ষমতাসীন দলের নেতারা নিজেরাই। মেরুলো বাড্ডা এলাকা নিয়ে ঢাকা উত্তরের 21 নম্বর ওয়ার্ড। এখানে 7 জন প্রার্থীর মধ্যে 6 জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। সরকারি দল ক্ষমতায়, আমরা সবাই তো সরকারি দলের লোকজন এখানে আছি। এখন তার বিরোধী বলতে কেউই নাই, যারা আছেন তারা মোটামুটি সার্ভাইভ করার মতো অবস্থা তাদের নাই। আসলে আমরা খুব আশাবাদী ছিলাম যে বিএনপি হয়তো অংশগ্রহণ করবে। যেহেতু অংশগ্রহণ করেনি, কাজে আমাদের কাছে তো বিকল্প কিছু নাই। উত্তরের মেয়র উপনির্বাচনের পাশাপাশি ঢাকার 2 সিটির নতুন পুরনো মিলে 38টি ওয়ার্ডে ভোট হবে 28 ফেব্রুয়ারি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পরদিন থেকেই সীমিত আকারে স্বাস্থ্যসেবা চালু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই জরুরি, ক্যাজুয়ালিটি ও বার্ন ইউনিটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত শিশুদের ভর্তি করা সম্ভব হচ্ছে না, তবে আইসিইউর কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। শুক্রবার সকাল থেকেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের 1, 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডে রোগীদের আবারও ভর্তি করা হচ্ছে। তবে শিশু, গাইনি ও মহিলা সার্জারি ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে। এসব বিভাগে সংস্কার প্রয়োজন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। এই মুহূর্তেই আমাদের স্বাভাবিক কার্যক্রম ওই 3টে ওয়ার্ড বাদ দিয়ে চালু আছে এবং ওগুলোকে যতক্ষণ পর্যন্ত এরা নিরাপদজন ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে স্বাভাবিক কার্যক্রমের আওতায় নিয়ে আসতে পারবো। যে রোগীদের অপারেশন দরকার ইমার্জেন্সি ভিত্তিতে আমরা সেই অপারেশনের ব্যবস্থাও আছে। আর আজকে থেকে পুরাদমে সব কিছু চলছে। গতকালের যেসব রোগী ছিল, যারা বাইরে ছিল, তারা আস্তে আস্তে ফেরা শুরু করছে। হাসপাতালের পরিচালক জানান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো শিশুকেই হাসপাতালে ভর্তি করা হবে না। তবে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে পুনরায় রোগীদের স্থানান্তর করা হচ্ছে।
আজকে আমরা পুরোদমে প্রতিটি হাসপাতালের প্রতিটি জায়গায় আমরা আবার স্বাভাবিক কার্যক্রম আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আপাতত আমাদের কোনো শিশু রোগী আমরা ভর্তি করাতে পারবো না, আমাদের নারী সব রোগী আমাদের ভর্তি হবে। এই মুহূর্তে আমরা বাড়তি চাপ বুঝতে পারছি না। আমাদের যে রোগীগুলো চলে গিয়েছিল অনেক রোগীগুলো আবার আজকে আসছে, আবার নতুন রোগী ভর্তি হবে। আজকে আমরা বুঝতে পারবো বাড়তি চাপ কতটুকু হচ্ছে। অগ্নিকাণ্ডের পর হাসপাতালের কার্যক্রম সীমিত পরিসরে চালু হয় স্বস্তি ফিরে পেয়েছেন রোগীরা। তবে অগ্নিকাণ্ডের সময় প্রয়োজনীয় চিকিৎসার কাগজপত্র হারিয়ে বিপাকে পড়েছেন অনেকে। অনেকক্ষণ বসে আসছিলাম, পরে সাইডে আর কি করব, পরে নিয়ে বাসা চলে গেছি। সকালে গ্যাস দেওয়ার দরকার পছন্দ উঠতেছে টান উঠতেছে, ও সকালে আবার ফাইল দেখাইছি, পর আমগরের ভিতরে ঢুকতে দিচ্ছি। এখন মোটামুটি সুস্থ পরিবেশে আসছি আর কি। কাগজটা 14টাই আমার, কারণ এই রুম খুললে তো কাগজ আমি পাবো, তো রুমই খোলে না। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি অবস্থায় হাসপাতালের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে হাসপাতালের উত্তর ব্লকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 16টি ইউনিট রাত 9টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বারিধারায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় হাসপাতালগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা আধুনিকায়ন করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালিক জানান, ঘটনা তদন্তে 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একটা শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছিল। আনন্দের কথা হলো একটি ব্যক্তিও এই দুর্ঘটনায় আহত হয় নাই। সব বিষয় সব চিন্তা ভাবনা আমরা খোলা রাখবো এবং যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং আপনারা তদন্ত রিপোর্টটাও এবার আপনারা জানতে পারবেন। কোনো প্রতিযোগিতা ও জবাবদিহিতা না থাকায় বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রী ভোগান্তি সহ গ্রাউন্ড হ্যান্ডলিং সমস্যার এখনো পুরোপুরি সমাধান করা যায়নি। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একে অপরের ঘাড়ে দায় চাপানো সমাধানের পথে অন্তরায় বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক। এই অব্যবস্থাপনা রোধে বিমানকে একচ্ছত্র দায়িত্বে না রেখে প্রতিযোগিতায় অন্য কোম্পানিকেও আনার পরিকল্পনার কথা জানান তিনি। নাদিরা কিরণের রিপোর্ট। কি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে কোনো ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বেল্টে লাগেজ নিতে গিয়েই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। স্বল্প সময়ের যাত্রা শেষে লাগেজ পেতে 2-2.5 ঘন্টা বসে থাকার ঘটনাও হরহামেশাই। গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের একক দায়িত্বে থাকা বিমানকে এ নিয়ে বহুবার বলা হলেও তারা দায় চাপায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উপর। তবে এ সমস্যা থেকে উত্তরণে এবার সরকার তদারকি বাড়াচ্ছে বলে জানান বিমান ও পর্যটন সচিব। আমরা দেখলাম যে এমিরেটসের একটা বিমান আসলো, 10 মিনিটে বেল্টে লাগেজ দেওয়া হয়ে গেল এবং সর্বশেষ লাগেজটা দিয়েছে 61 মিনিটে, মানে 1 ঘন্টা দিয়েছে। তা আমাদের উপস্থিতিতে যদি এটা এইভাবে 10 মিনিটে দিতে পারে তাহলে আমাদের অনুপস্থিত না পারার কোনো কারণ নেই। এখানে আর একটা বিষয় আছে, সিভিল এভিয়েশন এয়ারপোর্টের মালিক, বিমান হলো অপারেটর, কিন্তু চেষ্টা করে একে অপরকে অভিযুক্ত করার জন্য। তো আমরা মাঝখানে থেকে সেটা মিটিগেশনে করার চেষ্টা করেছি। কোথায় লাগেজ হ্যান্ডলিং নিয়ে সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, তাদের কিছু গাইডলাইন দিয়েছি। যাত্রী সেবার মান নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশের মতো গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব বিমানের একক হাতে না রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। এখানে একটা থার্ড পার্টি আসা উচিত। বিমান যেমন একটা ভেন্ডর আমাদের লাগেজ হ্যান্ডলিং এর ব্যাপারে, এইখানে যদি আরও 1-2টা ভেন্ডর আসে তাহলে আমি মনে করি সেবার মানটা বাড়বে। যে কয়টা অপারেটর আমাদের এখানে ফ্লাইট পরিচালনা করে এটা তার ইচ্ছার পর নির্ভর করবে, সে কাকে দিয়ে তার গ্রাউন্ড হ্যান্ডলিংটা করাবে। তো আমরা এটা নিয়ে সিরিয়াসলি ভাবছি। আমাদের যে থার্ড টার্মিনাল তৈরি হচ্ছে সেইখানে আমাদের জায়গার সাথে চুক্তি আছে যে গ্রাউন্ড হ্যান্ডলিং অবশ্যই থার্ড পার্টির মাধ্যমে হবে। বিমান যদি প্রতিযোগিতা টিকতে পারে করবে, কিন্তু এইভাবে মনোপলি আর চলবে না। এছাড়াও দ্রুত সমস্যার সমাধানে যন্ত্রপাতি বাড়ানোর পাশাপাশি শিফটের সমন্বয় সহ সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছেন বলেও জানান এই কর্মকর্তা। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুরে পরিচ্ছন্ন কর্মীদের সন্তানরা বেড়ে উঠছে অপরিচ্ছন্ন পরিবেশে। বুদ্ধিজীবী কবরস্থানের পাশে করা এসব পরিবারের সন্তানদের বাস, খেলার জায়গা কবরস্থান। অনেক সময় মৃত মানুষের হাড়গোড় দিয়ে খেলা করে তারা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিবেশে বেড়ে ওঠা এসব শিশুর হতে পারে মানসিক সমস্যা। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুপর্ণা।
ডিজিটাল যুগের বিত্তবানদের সন্তানরা খেলাধুলা করছে আধুনিক সব সামগ্রী নিয়ে। চাওয়া মাত্র আধুনিক খেলাধুলার সরঞ্জাম পেয়ে যাচ্ছে তারা। অন্যদিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে বেড়ে ওঠা শিশুরা খেলছে মৃত মানুষের হাড়গোড় নিয়ে। সেখানে বসবাস করা পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের খেলার কোনো জায়গা নেই, ফলে কবরস্থানই তাদের বিনোদনের জায়গা। মা বাবা আমাদের ভালোবাসেন। একটি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল খুলে দেয় এখানকার শিশুদের জন্য। স্কুলটি কবরস্থানের পাশে হওয়ার কারণে অনেক শিশু ভয় পায় বলে লাইন ধরে ক্লাসে ঢুকে তারা। ক্লাসে বসেও মানুষের দাফনের দৃশ্য দেখতে হয় কোমলমতি এসব শিশুদের। চোখ প্রান্তিস খেলি, গাছে উঠি, শোয়াশোয় খেলি। আমরা তো মানুষ, একদিনকে তো মরতেই হবে। ভালো একটা পরিবেশে থাকলে অনেক রকম সুন্দর হয়, এটা সরকারের একটা ব্যবস্থা করা উচিত। মাটি দেয়, আমরা ভয় পাই। এখানে বেশিরভাগ বাস করে ঝাড়ুদার, পিয়ন, তারপরে মালি, যারা বাথরুম পরিষ্কার করে তারা। 100% শিক্ষা চায় সরকার, তাহলে তো অনেক তাদের ভালো সুবিধা দিতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন শিশুরা ছোটবেলায় যা দেখে তাই তাদের মনের মধ্যে ধারণ করে। একটা বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, স্বাভাবিকভাবে স্কুলে যাবে, স্কুলের পরিবেশে মাঠে খেলাধুলা করবে, এটা সেই বাচ্চা না। তো এটা রাষ্ট্রের জন্য একটা, আমি বলবো যে রিস্ক হতে পারে, কারণ সে একটা ভিন্ন বাচ্চা হিসেবে বড় হচ্ছে। এমন অস্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার কারণে এসব শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা বলছে তারা বাধ্য হয়ে এমন অস্বস্তিকর পরিবেশে বসবাস করছেন। শহরকে পরিষ্কার করলেও তাদের অবহেলিত অবস্থার খোঁজ নেয় না কেউ। আমরা যে পরিবেশে থাকি, আমাদের ছেলেমেয়েরা এরকম পরিবেশে মানুষ হইতেছে। আমরা ভালো জায়গায় গেলে আমাদের ছেলেমেয়েরা ভালো পরিবেশে মানুষ হবে। সুস্থভাবে বেড়ে ওঠা শিশুদের নাগরিক অধিকার, তবে এখানে বসবাস করা শিশুরা বঞ্চিত নানান অধিকার থেকে। বিশেষজ্ঞরা বলছেন শিশুর পারিপার্শ্বিক অবস্থা তার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলে। তাই এই শিশুদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে দায় আছে পরিবারের পাশাপাশি রাষ্ট্রেরও। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। ভাষা আন্দোলন নিয়ে আরও বেশি কাজ করতে নাট্যকার, চলচ্চিত্রকার এবং গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এতে ভাষা আন্দোলনের গুরুত্ব ও ঐতিহ্য সবার মধ্যে ছড়িয়ে পড়বে বলে মনে করেন তিনি। ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 52-এর ভাষা আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্রটি নতুন প্রজন্মকে ভাষার প্রতি ভালোবাসা ও জ্ঞান অর্জনে সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। টিটুর রহমানের বউ কথা কও অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। জামাত ছাড়লেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলটির অন্যতম শীর্ষ নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। যুক্তরাজ্য থেকে জামাতের আমির মকবুল আহমেদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। এতে পদত্যাগের কারণ হিসেবে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকাকে উল্লেখ করেন আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের পদে থাকা ব্যারিস্টার রাজ্জাকের দাবি, বহুদিন ধরেই ৭১-এর নেতিবাচক ভূমিকার জন্য ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি দলকে বুঝিয়ে আসছিলেন তিনি। 2016 সালে দলীয় ফোরামে পরামর্শ দিয়েছিলেন জামাত বিলুপ্তির। ব্যারিস্টার রাজ্জাক 2011 থেকে 2015 সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতাদের প্রধান কৌশলী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন হত্যা মামলায় এ পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। আসামি রীতা আক্তারকে নেত্রকোনা ও রুনুকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রমনা জোনের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন সর্দার। রীতার কাছ থেকে খোয়া যাওয়া একটি স্বর্ণের চেইন ও 7,000 টাকা উদ্ধার করে পুলিশ। স্বপ্না ওরফে রীতা আক্তার, তাকে নেত্রকোনার মদন থানা থেকে গ্রেপ্তার করি। তার যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানা ভুল ছিল। রীতা আক্তারের কাছ থেকে আমরা কিছু স্বর্ণের অলংকার এবং টাকা উদ্ধার করি। ঘটনার সাথে জড়িত হওয়ার বিষয় সে স্বীকার করে। আরেকজন সন্দেহভাজন ছিল সেই রেশমা ওরফে রুমা, তাকে আমরা খোঁজার চেষ্টা করি, কিন্তু তার কোনো তথ্য কেউ দিতে পারিনি। তার সে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এটা একমাত্র ভিকটিম নিজেই জানতো, আর কেউ এই তথ্য সম্পর্কে এই তথ্য দিতে পারিনি। অবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবি জানায় তারা। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের নেতারা। বর্তমান শ্রম আইনকে শ্রমিক স্বার্থ বিরোধী অভিহিত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে শ্রমিক সংগঠনের নেতারা এ দাবি জানান। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 16,000 টাকা নির্ধারণ ও ট্রেড ইউনিয়ন সহ শ্রমিকদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান শ্রমিক নেতারা। গার্মেন্টস খাতকে বাঁচাতে শ্রমিক স্বার্থবিরোধী সব ধরনের পদক্ষেপ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সব উপজেলা খাদ্য গুদামকে ডিজিটালাইজড করে মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বেলকন বঙ্গবন্ধু গোল্ড কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এসবে তিনি আরও বলেন, দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন এতে উপস্থিত ছিলেন। পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে সবাইকে ভেজাল খাদ্য পরিহারের আহ্বান জানান খাদ্যমন্ত্রী। উপজেলার যতগুলো এলএসডি আছে সব এলএসডিগুলোকে আমরা ডিজিটালাইজ করে আমরা ওই মন্ত্রণালয় থেকে কন্ট্রোল করতে চাই। ওইখানে তাদের কোড নম্বর টিপলে যেন আমরা সব এলএসডির আমরা পজিশনটা দেখতে পাই। তাছাড়া খাদ্যে এখন কোনো আমাদের প্রবলেম নাই। দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ গঠনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। কুমিল্লা লাকসামে মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারে বৌদ্ধ ধর্মরাজ জ্যোতির্পাল মহাথেরোর 10ম মহাপ্রয়াণ দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় উন্নত জীবনের জন্য শুধু কৃষির উপর নির্ভর না করে শিল্পায়নের ওপরও গুরুত্ব আরোপ করেন স্থানীয় সরকার মন্ত্রী। দেশে শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নরসিংদীর বেলাবতে একটি স্কুলের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা জানান। শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নে বেসরকারি খাতের ভূমিকা মুখ্য, তাই এই খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভারতের বন্ধুত্বকে এগিয়ে নিতে চলচ্চিত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কলকাতায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র মানুষকে সবচেয়ে বেশি কাছে টানে ও মানুষের মাঝে আবেগ সঞ্চার করে। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পশ্চিমবাংলা সরকারকে, ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই যে বঙ্গবন্ধুর এই স্মৃতিকে ধারণ করে রাখার জন্যে। বঙ্গবন্ধু একটি দেশ রচনা করে গেছেন, বাঙালিকে সারা পৃথিবীতে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলা এখন জাতিসংঘের ভাষা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে আবারও বেড়েছে ভোজ্য তেল ও মুরগির দাম। কেজিতে প্রায় 20 টাকা করে বেড়েছে মুরগির দাম। বিক্রেতারা বলছেন, খামারিরা দাম বাড়ানোর কারণে বাজারে প্রভাব পড়েছে, তবে কমেছে মাছের দাম। আদ্দিন সজীবের রিপোর্ট। স্বাদ আর সাধ্যের মধ্যে যেন দূরত্বটা কমছে না কোনোভাবেই, উল্টো বাড়ছে, কারণ পণ্যের দাম যে থাকে না নাগালের মধ্যে।
গেল সপ্তাহে যে মুরগির দাম বেড়েছে কেজিতে প্রায় 10 টাকা, সেই দাম এ সপ্তাহে আরও বাড়লো প্রায় 10 টাকা। সুতরাং 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 টাকারও বেশি। আমাদের তো হাত নাই, আমরা কত 2-4 টাকা আমাদের লাভ কেজিতে ফিজে, এটা খামারে যখন বেশি করব তখন এটা কমার সম্ভাবনা আছে। যেন নিরুপায় সাধারণ মানুষ। এক সপ্তাহের ভিতরে যদি 30 টাকা বাড়ে তা আমাদের মতো সাধারণ মানুষদের এটা খাওয়া কষ্টকর হয়ে যায়। এখন আমাদের কর্তব্য যেখানে একটু বেশি একটু কম খেতে হবে আর কি। পাল্লা দিয়ে বাড়ছে ভোজ্য তেলের দামও, কিন্তু কেন বাড়ছে তার সদুত্তর নেই বিক্রেতাদের মুখে। প্রথমত বাড়াইছে 2 টাকা, এখন আবার লিটারে 3 টাকা, দ্যাট মিনস এখন বেচতেছি 500 টাকা। প্রতি লিটারে 4 টাকা করে বেড়েছে, এটা অসম্ভব, জনগণের জন্য অসম্ভব কষ্টদায়ক। সবজির বাজারেও নেই স্বস্তি। করলা, বরবটি, টমেটোর দাম বাড়তি, আর এসবই যেন ক্রেতাদের নিয়তি। যেহেতু এটার বাজারের উপরে সরকারের মনিটরিং নাই, সেই জন্য তরি তরকারির দাম অনবরতই যারা বিক্রেতা তারা বিভিন্ন অজুহাত সৃষ্টি করে তরকারির দাম বাড়িয়ে দিচ্ছে। ফিক্স স্যালারিটার মধ্যে আমাদেরকে কিন্তু পুরো মাসটা কভার করতে হয়। সরকার যদি আমাদের কম দাম দেয় আমরা কম দামে বিক্রি করব, আমাদের তো কোনো সমস্যা নাই। কমছে না চালের দামও। নির্বাচনের পর বেড়ে যাওয়া সেই দামেই বিক্রি হচ্ছে এখনো। তবে সপ্তাহের ব্যবধানে স্বস্তি ফিরেছে মাছের বাজারে। সাধারণ মানুষের প্রশ্ন, পণ্যের দাম আর কত বাড়লে সরকারের পক্ষ থেকে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হবে? আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় চলতি বছর 92 কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে এই তহবিল সংগ্রহে আন্তর্জাতিক মহলের প্রতি উদাত্ত আবেদন জানিয়েছে তারা। সংকট মোকাবেলায় যৌথ কর্মপরিকল্পনা নিয়েছে জাতিসংঘের বিভিন্ন ত্রাণ সংস্থা ও অন্যান্য বেসরকারি সংস্থা। এতে বলা হয় 9 লক্ষাধিক শরণার্থী এবং 3,30,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সাহায্যে এই অর্থ প্রয়োজন। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘ অভিবাসন সংস্থা IOM। গত বছর সংকট মোকাবেলায় 95 কোটি ডলারের তহবিল আবেদনের বিপরীতে সংগ্রহ হয় 65.5 কোটি ডলার। রাজধানীর দ্বীপ গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী ইন সাইলেন্স অ্যান্ড সাউন্ড শিরোনামের প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর 126টি শিল্পকর্ম। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী, অধ্যাপক মোস্তাফিজুল হক উপস্থিত ছিলেন। প্রদর্শনী চলবে আগামী 6 মার্চ পর্যন্ত। সপ্তাহের সোমবার বাদে প্রতিদিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। কমপক্ষে 10 বার, 25 বার এবং 50 বার রক্ত দিয়েছেন এমন 2 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ABM ইউনুস, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। PHP কুরআনের আলো ও বাংলাদেশ কারি সমিতির উদ্যোগে রাজধানীর মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত সম্মেলন। BGME এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, জমিয়াতুল মোদারসেনি সভাপতি AMM বাহাউদ্দিন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মুমতাজি, PHP কুরআনের আলোর চেয়ারম্যান কারি মাওলানা আবু ইউসুফ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তানজানিয়া, মিশর, ভারত, ইরান, ইংল্যান্ড এবং ইন্দোনেশিয়ার কারিরা কেরাত পেশ করেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হল জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিল্পকলা একাডেমিতে আবুল খায়ের গ্রুপের প্রোফর্ম ব্র্যান্ডের সহযোগিতায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে অন্তর কথা সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র। চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ছাড়াও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিত্রশিল্পী কিরিটি রঞ্জন বিশ্বাস, রফিক উল্লাহ, কিশোর মজুমদার, কবি শাহিন রেজা রাসেল, শিল্পী পারফরমেন্স আর্ট সুজন মাহবুবকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। পার্টেক্স খেলার খবর।
ক্রাইস্টচার্চে ভোরে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেপিয়ারের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজে 1-0 পিছিয়ে টাইগাররা। তবে এখনও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কোচ স্টিভ রোডস। প্রথম ম্যাচে মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই ব্যাটিং উইকেটেও জয় পাওয়া হয়নি সফরকারীদের। তাই আগের দিন ক্রাইস্টচার্চে পৌঁছে শুক্রবার ব্যাটসম্যানদের নিয়েই বেশি সময় কাটান রোডস। তার মতে উইকেটের ধরন বুঝে খেলতে পারলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে সফরকারীরা। ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। রূপালী ব্যাংক লিমিটেডের 37তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য মঞ্জুর হোসেন, ব্যাংকের পরিচালক দিনা আহসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রধান, উপব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, মোর্শেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু, জুম্মার নামাজে শরিক লাখো মুসল্লি, প্রথম পর্বের আখেরি মোনাজাত কাল। জার্মানিতে নিরাপত্তা সম্মেলন শুরু, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে WHO-কে আরও সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী। একাত্তরের ভূমিকার জন্য জামাত নেতাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য মেজর হাফিজ ও এমাজউদ্দিন আহমেদের। সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ট্রাইব্যুনালে মামলা, নির্বাচন কমিশন মোকাবিলা করবে বললেন ওবায়দুল কাদের। এবং অগ্নিকাণ্ডের পরদিনই সোহরাওয়ার্দী হাসপাতালে সীমিত আকারের স্বাস্থ্যসেবা চালু, শর্ট সার্কিট থেকে আগুন লাগে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTube নিউজ। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।